নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের স্বামী জ্যোতিরূপানন্দের স্মৃতিচারণায় স্বামী ভূতেশানন্দজি মহারাজ সম্পর্কে কিছু বলবো। পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের পূত সান্নিধ্যে জীবনের যে কয়টি স্মরণীয় মুহূর্ত অতিবাহিত করেছি, আজ তা না বলতে গেলে হয়তো নিজের কথাই বেশি করে এসে যাবে। তবে এই স্মৃতি রোমন্থন আমার পূজার অঞ্জলি। আমার সৌভাগ্য হয়েছিল আরও কয়েকজন মহাপুরুষকে দর্শনের, যেমন স্বামী শঙ্করানন্দজি, স্বামী মাধবানন্দজি, স্বামী শান্তানন্দজি, স্বামী বীরেশ্বরানন্দজি, স্বামী নির্বাণানন্দজি প্রমুখ পূজ্য সন্ন্যাসীদের। স্বামী ভূতেশানন্দজি ছিলেন ওই পর্যায়ের। বেলুর মঠে যোগ দেবার পর প্রথমে যখন তাঁদের কাছে থেকে দর্শনের সুযোগ হয়েছিল, মনে করতাম তাঁদের জীবন কত সুন্দর, কত স্বচ্ছ। কথায়, ব্যবহারে, কাজে কোথাও কোনো ত্রুটি দেখা যেত না। অবাক হয়ে ভাবতাম তারা কী করে জীবনটাকে এমনভাবে তৈরি করতে পারলেন। 1956 সালের সাধু সম্মেলনে মঠের তদানীন্তন অধ্যক্ষ মহারাজ স্বামী শঙ্করানন্দজি তাঁর প্রারম্ভিক ভাষণে বলেছিলেন, সাধুদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। সম্প্রতি মঠের গভীর সংকটে শ্রীরামকৃষ্ণদেব নিজে এসে একজন সাধুকে সমাধান দিয়ে গিয়েছেন। বছর পাঁচেক ওই নিয়ে ভেবেছিলাম, কে সেই সাধু আমাদের মাঝখানে রয়েছেন অথচ তাকে চিনতে পারছি না। 7 বছর পর পূজনীয় স্বামী নির্বাণানন্দজির সঙ্গে কথা বলে তার সমাধানও পেয়েছিলাম। আজ নিঃসন্দেহে বলতে পারি যে স্বামী ভূতেশানন্দজি মহারাজ তাঁদের একজন, যাঁরা ঈশ্বরদ্রষ্টা মহাপুরুষ। এমন একজনের আশীর্বাদ অনেকের মতো আমিও পেয়েছি ভেবে মনে অনেক শক্তি পাই। কাজকর্মে সে শক্তি সর্বদা আমাকে সাহস যোগায়। স্বামী ভূতেশানন্দজি মহারাজ যখন রাজকোটে ছিলেন তখন আমি তাকে দর্শন করেছি। মিষ্টভাষী, হাসি মুখ আর একেবারে সাদাসিধে স্বভাবের। ভারতের নানা স্থানে ভ্রমণ করতে করতে রাজকোটেও গিয়েছিলাম নিজ পরিচয় গোপন রেখে। স্বামী বিবেকানন্দের জন্মতিথি ছিল সেদিন। অনুমতি নিয়ে মন্দিরে বসে পূজা দেখছিলাম ও ধ্যান করছিলাম সারাক্ষণ। ছাত্রদের সঙ্গে বসে পুরি, পায়েস, প্রসাদ পেলাম। আর একজন গুজরাটি সাধুও ছিলেন অতিথি। ভূতেশানন্দজি স্বামী বুদ্ধানন্দকে বলেছিলেন, ওদের সঙ্গে গুজরাটিতে কথা বলো, ওরা খুশি হবে। বিদায়কালে হিন্দিতে আমাকে বলেছিলেন, এখানে থাকতে চাইলে 2-4 দিন থাকতে পারো। আমাকে চেনা সম্ভব ছিল না তাঁর। আমি ধন্যবাদ জানিয়ে প্রণাম করে বিদায় নিলাম। পরবর্তীকালে এই নিয়ে সহাস্য কথাবার্তা হলে তিনি বলতেন, তখন কিছু খারাপ ব্যবহার করিনি তো। তিনি ও স্বামী চিদাত্মানন্দজি যখন মঠের সহসম্পাদক ছিলেন তখন প্রায় দুজনে একসঙ্গে দেখা করতেন। দুজনেই আজ্ঞানুবর্তিতা আমাদের কাছে শিক্ষণীয় ছিল। স্বামী গম্ভীরানন্দজি ছিলেন তখন সাধারণ সম্পাদক। তিনি বা স্বামী অভয়ানন্দজি কোনো বিষয়ে মতামত দিলে সেটিকে প্রশ্নাতীতভাবে ও শ্রদ্ধা সহকারে তাঁরা যেভাবে গ্রহণ করতেন তাতে স্বামীজির আদর্শই অতি সুন্দরভাবে প্রতিফলিত হতো। 1990-তে দেখতাম সকালবেলা বেলুর মঠের ভিতরে রাস্তায় বেড়াতেন। স্বামী আত্মস্থানন্দজি ও অন্যান্য কয়েকজন সাধু সঙ্গে থাকতেন। তাঁর সহাস্য কথাবার্তা এবং বিভিন্ন বিষয়ের উপর চমকপ্রদ মন্তব্য শোনার জন্য সবাই উৎসুক হয়ে থাকত। একদিন কথা হচ্ছে আমার রাশিয়া যাওয়ার বিষয় নিয়ে। আত্মস্থানন্দজি বলছেন, ও তো রাশিয়া যাবে, কিন্তু ওর দিক থেকে তো কোনো রকম উৎসাহ দেখা যাচ্ছে না। তৎক্ষণাৎ স্বামী ভূতেশানন্দজি উত্তরে বললেন, উৎসাহ ঠিকই আছে,
তাই বলে কি ধেই ধেই করে নাচবে? আমার বেশ মজা লাগছিল। আবার একদিন একজন ভক্ত প্রণাম করছিল। মহারাজ জিজ্ঞাসা করলেন, দেখছি কখনো কখনো মঠে আসো, কারো সঙ্গে পরিচয় আছে মঠে? উত্তরে আমার নাম বলল। মহারাজ বললেন, জানো সে কোথায় যাচ্ছে? সে জানে না শুনে বললেন, সে তো রাশিয়ায় যাচ্ছে। যোগ্য লোকই যাচ্ছে, কারণ সে মাটি কামড়ে পড়ে থাকতে পারবে। মঠের অনেক সংকটের সময় আমরা ওর খুব সাহায্য পেয়েছি। যখন ভক্তটির মুখে মহারাজের কথাগুলি শুনলাম, বিস্ময় ও আনন্দে আমি তখন খুব উৎসাহিত। আমার বিষয়ে তিনি অতটা ভাবেন আমি কিন্তু তা জানতাম না। রাশিয়া যাওয়ার অনেক সময় পরে তার কাছে আশীর্বাদ ও প্রয়োজনীয় উপদেশ পেয়েছিলাম এবং পরেও অনেক বিষয়ে তার সস্নেহ নির্দেশ পেয়েছি। রাশিয়া থেকে দেশে আসার সুযোগ হলেই মনে হতো কতক্ষণে তার দর্শন পেয়ে মনকে পরিতৃপ্ত করব। 1997 সালে মস্কো আশ্রমের সেক্রেটারি এসেছেন মস্কো থেকে দীক্ষা নিতে। একদিন তিনি মহারাজের কাছে খুব আশঙ্কা প্রকাশ করছিলেন। রাশিয়ার আইন কানুনের চাপে আমার সেখানে থাকা কঠিন হয়ে যেতে পারে বলে। মহারাজ রসিকতা করে তাকে বললেন, তার জন্য এত দুশ্চিন্তা কেন? অসুবিধা হলেই আমাদের সাধুকে ফিরিয়ে নিয়ে আসবো সেখান থেকে। আমাকে হাসতে হাসতে বললেন, আমি ওকে ওই কথা বলেছি। শেষবারের কথা এবার বলছি। একজন মহারাজ যাবেন জাপানে, তাকে অনেক বিষয়ে পরামর্শ দিচ্ছিলেন এবং আমি যে অদ্ভুতভাবে রাশিয়ায় টিকে আছি তারও প্রশংসা করছিলেন। কিন্তু আমি যে ওখানে উপস্থিত তা তিনি দেখেননি। সেবকরা কেউ আমার উপস্থিতির কথা তাকে বলতেই আমার বিষয়ে আর একটা কথাও বললেন না। সামনে কারো প্রশংসা করা যে তার পক্ষে মঙ্গলজনক নয়, এ বিষয়ে তার খুব সতর্কতা ছিল। তাকে বলেছিলাম, মস্কো থেকে ছুটে এসেছি আপনার দর্শনে, ভাবনা হয় পরের বার আবার দেখতে পাবো তো? বলেছিলেন, অবস্থাটা তো সেই রকমই, কখন কি ঘটে যাবে বলা যায় না। সচিব গণেশ মহারাজ বলছেন, না না, আমরা আপনার শতবর্ষ পালন করব। হ্যাঁ, তোমরাই করো, উত্তরে বললেন। সেবক আবার বললেন, আপনাকে নিয়েই পালন করব। হেসে জোর দিয়ে বললেন, না, তোমরাই করো। বিদায় নিতে গেছি, মস্কো ফিরে যাব পরের দিন। বলেছিলাম, আর এই বন্ধন ভালো লাগছে না। তিনি আমাকে বললেন, আর এই বন্ধন আমার ভালো লাগছে না। থেমে আবার বললেন, এই নিয়ম করে চলা, নিয়ম করে খাওয়া, নিয়ম করে বসা। বিকেলে এসো, একসঙ্গে চা খাওয়া যাবে। বিকেলে তার ঘরে গেলে যা খান তাই দিলেন আমাকে। বিস্বাদ এক কাপ চা আর দুখানা নোনতা বিস্কুট। এই চা খাওয়া। প্রণামের সুযোগ পেলাম একান্তে। মনের উচ্ছ্বাস সংযত করে বেরিয়ে এলাম এই জীবনের মতো। আজ এই পর্যন্তই। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।